রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ। আগে জানতে না পারায় যাত্রীদের ভোগান্তি, বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা। রেল কর্মচারীদের যৌক্তিক সব দাবি মানা হয়েছে, নতুন করে আরও বরাদ্দ দেয়া আপাতত সম্ভব নয়, জানালেন উপদেষ্টারা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে ইউএর সহায়তার আশ্বাস। গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ব্রাজিল। বিএনপির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। দুর্বল ও এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস গভর্নরের। সময় চাইলেন আরও কিছুদিন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রীরা। রেলওয়ের পক্ষ থেকে বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে, তবে বাসগুলোর ফিটনেস নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা। বিষয়টি অর্থ মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের ডাকে চলমান কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকাররা কাজে যোগ না দেয়ায় দূরপাল্লা সহ কোনো ট্রেন ছেড়ে যায়নি কমলাপুর স্টেশন। ঘটনা পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, তাদের অনেক দাবি ইতিমধ্যে পূরণ করা হয়েছে। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেন না কি কারণে বন্ধ ট্রেন চলাচল। আজকে কি জন্য রেল ধর্মঘট জানতে পারতেছি না। জানেন না? না, এখনো জানতে পারেন না? এখনো জানতে পারি না। বাসও আসে না, কই আইতেছে খালি আইতেছে সকাল থেকে। বেশিরভাগই দূরপাল্লার যাত্রী। স্টেশনে এসে বিপাকে পড়েন তারা। আমাদের পূর্বাভাস দেই নাই যে আমরা আজকে ধর্মঘট দেবো, এরকম কোনো পূর্বাভাস আমরা পাই নাই। আর যদি তারা টিকিট সেল দিয়ে থাকে তাহলে ধর্মঘটটা দিবে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে এইটা। যেতে পারতাম হয়তো 3টার আগে, এখন যাইতে হবে সন্ধ্যা 8টার পরে। যাত্রীদের জন্য বিকল্প হিসেবে বিআরটিসি বাসের ব্যবস্থা করেছে রেলওয়ে, তবে বাসের ফিটনেস নিয়ে প্রশ্ন অনেকের। যারা কাছে কিনারের যেগুলো মানুষ আছে ওনারা হয়তো যেতে পারেনি, কিন্তু যারা লং রুটে যারা বা লং ডিস্টেন্সে যারা আছে তাদের জন্য এই বাসে যাওয়া তো সত্যি খুব কষ্টের ব্যাপার। এই বাসে সম্ভব না। হাইওয়ে যেগুলো লং রোডের যেগুলো গাড়ি আছে এগুলো গাড়ি হলে হয়তো বা হতো। যাত্রীদের অভিযোগ স্বীকারও করলেন বিআরটিসি স্টাফরা। আমাদের ইনস্ট্যান্ট তো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? আমাদের গাড়ি তো অন্য রুটের গাড়ি আছে, ওই রুটে যদি আমরা সব গাড়ি নিয়ে আসি তাহলে তো আমাদের ওই রুটের যাত্রীরা তো ভোগান্তিতে পড়বে। ট্রেন চলাচল কবে স্বাভাবিক হতে পারে সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্টেশন ম্যানেজার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে, ওনাদের সাথে আলোচনার মাধ্যমে যে সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণ হইলে আমরা আপনাদেরকে জানাতে পারব। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন রানিং স্টাফরা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী ফাজলে রাব্বি। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, কমলাপুর স্টেশনের কি অবস্থা? আন্দোলনরতরা আসলে কি বলছেন? বিগত রাত 12টার পর থেকে কিন্তু কর্মবিরতি পালন করছে এই রেলওয়ের যে রানিং কর্মচারী অর্থাৎ স্টাফরা, তারা কিন্তু সেই কর্মবিরতি পালন করছে, যার ফলে কিন্তু সারা দেশে রেল যোগাযোগ আসলে বন্ধ এখন পর্যন্ত। এই রেল স্টেশনে যদি আমি চতুর্দিকটাই দেখাই, এখানে কিন্তু আসলে পুরোটা স্থবর হয়ে আছে। এখানে কোনো যাত্রী, কোনো রেল আসছে না এবং যাচ্ছে না, যার ফলে সারা দেশের রেল যোগাযোগই এক অর্থে এখন মোটামুটি বন্ধ আছে। তো মূলত যে রানিং বেতনের সাথে স্টাফদের রানিং বেতনের সাথে মূল অ্যালাউন্স যোগ না করে তাদের পেনশন না দেওয়ার ফলেই কিন্তু, এবং যে অন্যান্য সুযোগ সুবিধা আছে এগুলো বন্ধ করার ফলেই কিন্তু মূলত তারা এই কর্মবিরতি পালন করছে। এবং এখন দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু সচিবের সাথে বৈঠক চলছে। যে স্টাফ যারা আছে, যে স্টাফ কর্মবিরতি পালন করছে, স্টাফদের সাথে কিন্তু সচিবের বৈঠক চলছে। বৈঠক থেকে বের হওয়ার পরে আসলে জানতে পারবো তারা কী ধরনের বৈঠক হয়েছে এবং ভিতরে কী ধরনের আলোচনা হয়েছে।
তো এই একটা বিষয় ছিল। আর একটা বিষয় যদি বলি যে যারা দীর্ঘদিন আজ থেকে সপ্তাহখানিক আগে বা গতকাল বা গত পরশু যারা বিভিন্ন টিকিট কিনে রাখছে তারা কিন্তু তারা এখানে এসে অনেকে যাইতে পারছে না। পরবর্তীতে রেল কর্তৃপক্ষকে কিন্তু তাদের যাতায়াতের ব্যবস্থা করার জন্য পুনরায় বিআরটি বাস সার্ভিস চালু করেছে এবং রাজশাহী সহ খুলনা, নেত্রকোনা, ময়মনসিংহ সহ রাজধানীর বিভিন্ন গন্তব্যে কিন্তু আসলে এই যাত্রীদের কিন্তু বিআরটিসি বাসের মাধ্যমে তাদেরকে পাঠানো হচ্ছে। এছাড়াও দু একজন যাত্রীর সাথে আমি কথা বলে জানতে পেরেছি তারা অভিযোগ করেছে যে তারা কিন্তু আসলে টিকিট ফেরত দিতে চাইলেও টিকিট ফেরত দিচ্ছে না এবং অনেক অংশে ফেরত নিলেও যে 75% অর্থাৎ যে গন্তব্যে যাইতে হলে যে টিকিট কাটছে তার 75% টাকা কেটে নিচ্ছে, ফলে যাত্রীদের মধ্যে এক ধরনের ক্ষোভ দেখা দিচ্ছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সার্বিক অবস্থা কমলাপুর থেকে। ধন্যবাদ রাব্বি। দর্শক, কমলাপুর রেল স্টেশনের আন্দোলনের সবশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী ফজলে রাব্বির কাছ থেকে। এদিকে ট্রেন যোগাযোগ বন্ধ থাকায় সারা দেশে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। রেল কর্তৃপক্ষ কোনো তথ্য না জানানোয় ক্ষুব্ধ তারা। ভাঙচুর করা হয়েছে রাজশাহী রেল স্টেশন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশে বন্ধ ট্রেন চলাচল। চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। সকাল থেকে সব ট্রেনের শিডিউল বাতিল করেছে কর্তৃপক্ষ। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে আসতে শুরু করেন যাত্রীরা। কর্মবিরতির কারণে ভোগান্তিতে পড়েন তারা। ময়মনসিংহ থেকে যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিটের টাকা ফেরত দিচ্ছে কর্তৃপক্ষ। 3/11/21 সালে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে অবৈধ আদেশ রানিং স্টাফদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেটা প্রত্যাহারের দাবিতে আমরা মূলত এই আন্দোলন। যারা অনলাইনে টিকিট কেটেছে তারা অনলাইনে ফেরত দিবে, 3 কার্য দিবসে তাদের ফিরতি টাকা ফেরত পাবে। রাজশাহী রেল স্টেশনে শত শত যাত্রী অনেকটা অবরুদ্ধ অবস্থায়। বিক্ষোভও করেন তারা। ক্ষোভে স্টেশনের দোতলায় টিটিই এবং ইলেকট্রিক কক্ষ ভাঙচুরের চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে কর্তব্যরত স্টেশন মাস্টার সহ কর্মচারী ও নিরাপত্তা কর্মীরা গা ঢাকা দেয়। পরে খবর পেয়ে রাজশাহী রেল স্টেশনে পৌঁছান সেনা সদস্যরা। স্থবির অবস্থা সিলেট রেলওয়ে স্টেশনেও। বিপাকে হাজারো যাত্রী। খুলনা থেকেও ছেড়ে যায়নি কোনো ট্রেন। শত শত যাত্রী স্টেশন থেকে ফিরে যাচ্ছেন। স্টেশনের মাইকে ঘোষণা করা হচ্ছে অনিবার্য কারণবশত ট্রেন চলাচল বন্ধ রয়েছে, ফেরত দেয়া হচ্ছে টিকিটের টাকা। ব্রাহ্মণবাড়িয়ায়ও দুর্ভোগে ট্রেন যাত্রীরা। বিকল্প হিসেবে সড়ক পথকেই বেছে নিয়েছেন অনেকে। টিকিটের টাকা ফেরত পেতে ভোগান্তির অভিযোগ করেছেন যাত্রীরা। গাজীপুরেও ঢাকা রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল লাইনের ট্রেন চলাচল বন্ধ। টঙ্গী স্টেশন দিয়ে চলছে না ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটের ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। রেল যোগাযোগ বন্ধ। চালকরা নাকি ধর্মঘট ডেকেছে তাদের দাবি আদায়ের জন্য। ঢাকায় ট্রেন ঢুকছে কিন্তু ঢাকা থেকে কোনো ট্রেন যাচ্ছে না 12টার পর থেকে। নাটোরে ট্রেন না ছাড়ায় দ্বিগুণ ভাড়া দিয়ে বিকল্প ব্যবস্থায় ছোট ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। অগ্রিম টিকিট সংগ্রহকারীদের স্টেশন কাউন্টার থেকে টিকিটের মূল্য ফেরত দিলেও কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানাতে পারছে না স্টেশন কর্তৃপক্ষ। তিতুমির এক্সপ্রেস ধরার জন্য সকালবেলা সমস্ত খেলোয়াড় নিয়ে আসছি। আসার পরে শুনি যে আজকে গোটা বাংলাদেশের ট্রেন বন্ধ। আজকে অনেক চেষ্টা করার পরও কালকে অনলাইনে টিকিটটা কাটলাম, কিন্তু কাটার পরে এসে দেখি যে আজকে সকাল থেকে আর কি ট্রেনটা বন্ধ। কন্ট্রোল থেকে অনুমতি দেওয়া হয়েছে যে সকল যাত্রী পূর্বে টিকিট কাটা ছিল তাদের টিকিটকে রিফান্ড করা হবে এবং যারা টিকিট কাটে নাই তাদেরকে আপাতত টিকিট দেওয়া থেকে বিরত আছে। ট্রেন চলাচল বন্ধ আছে, এই কারণে যারা অগ্রিম টিকিট কাটছে তাদেরকে টিকিটগুলো আমরা ফেরত করে টাকাগুলো ব্যাক দিয়ে দিচ্ছি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি পূরণ না হওয়ায় সোমবার রাত 12টার পর থেকে কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এবার জানার চেষ্টা করব একটু রংপুর রেল স্টেশনের পরিস্থিতি। রংপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী জুয়েল আহমেদ। রেল কর্মচারীদের কর্মবিরতির খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, ধর্মঘটকে কেন্দ্র করে রংপুর রেল স্টেশনের কি অবস্থা দেখছেন এখন? যেবা রংপুর রেল স্টেশন থেকে দৈনিক 9 জোড়া ট্রেন চলাচল করে। রংপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এইখান থেকে আজকে সকাল থেকে 1 জোড়া ট্রেনও কিন্তু ছেড়ে যায়নি রেল স্টেশন থেকে। আপনি জানেন যে গতকাল রাত থেকে যখন রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হয় তারপর থেকেই এই স্টেশনে আর কোনো রেল চলাচল করেনি। সকাল থেকে আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে যাত্রীরা এসেছেন,
তারা হতাশ হয়েছেন যখন শুনেছেন যে রেল চলবে না আজকে, তখন তারা অনেকেই ফিরে গেছেন, বিকল্প পথে তাদের গন্তব্যে গেছেন। কিন্তু এখনো যারা জানেন না যে আসলে আজকে ট্রেন চলবে না, তারা এখনো অপেক্ষায় আছেন যে হয়তোবা কিছুক্ষণ পরে হয়তোবা ট্রেন চলবে, এইরকম ধারণা নিয়ে তারা আছেন। তো সব মিলিয়ে আমরা যতটুকু জেনেছি, রংপুরে রেল স্টেশনে যেসব রেলওয়ের রানিং স্টাফরা রয়েছেন তারা বলেছেন যে তাদের এই দাবিটি ছিল অনেক দিনের দাবি, এবং 2022 সালে তাদের এই দাবিগুলো 22 সালে হচ্ছে যে তাদের যে সুযোগ সুবিধাগুলো প্রত্যাহার করেছিল সাবেক আওয়ামী লীগ সরকার। তারপরেও তারা বিভিন্ন ধরনেরভাবে আন্দোলন করেছেন এবং দাবি আদায় হয়নি। এখন তারা কিন্তু খুব শক্ত অবস্থানে গিয়েছেন, যে তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে না ততক্ষণ তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এতে জনগণের দুর্ভোগের কথাও তারা চিন্তা করতেছেন। তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে যাতে করে সাধারণ যাত্রীদের দুর্ভোগ না হয়, সেটাও তারা বলতেছেন। সব মিলিয়ে আমাদের রংপুর বিভাগে যে পঞ্চগড়, ঠাকুরগাঁ যে 8টি জেলা রয়েছে, আমাদের সহকর্মীদের সাথে আমি কথা বলেছি, তারাও বলেছেন যে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি স্থানীয় স্টেশন থেকে। এছাড়া একটি তথ্যই যে গতকাল দর্শক, রংপুর রেল স্টেশনের পরিস্থিতি জানলাম সহকর্মী জুয়েল আহমেদের কাছ থেকে। এদিকে যৌক্তিক বিষয় মানার পরও রেলওয়ের রানিং স্টাফদের জন্য নতুন করে আরও বরাদ্দ দেয়া আপাতত সম্ভব নয় বলেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, রেলওয়ের আন্দোলনরত রানিং স্টাফদের ওভারটাইম সহ কিছু বিষয়ে 8-10 দিন আগে বরাদ্দ দেওয়া হয়েছে। গ্র্যাচুইটি সহ বাকি দাবিগুলো আরও অনেকের আছে, তাই হঠাৎ করে এত অর্থের সংকুলন করা কঠিন। জানান, মহার্ঘ ভাতা দেবার বিষয়ে অর্থ মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। বিদেশি মিশনে কর্মরতদের ভাতা এমনিতেই কম ছিল, ভাতা বাড়ানোর বিষয়টি যৌক্তিক হওয়ায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যে বই দিয়েছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরো সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠকে তিনি মন্তব্য করেন। আগারগাঁয়ে নির্বাচন ভবনে বৈঠক হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য করতে 16 আনা প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ইইউ। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউরোপীয় ইউনিয়ন। গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দেন তিনি। বলেন, সংস্কারের জন্য সময় কম হচ্ছে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। ইসির স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে ইউরোপীয় ইউনিয়ন একমত বলেও জানান রাষ্ট্রদূত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনের দিকে অন্যান্য দেশের মতো নজর রাখছে ব্রাজিলও। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে মূলত আলোচনা হয়েছে। কৃষি, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বাংলাদেশের ফুটবলে কিভাবে আরো উন্নত করা যায় এই বিষয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ। মোহাম্মদপুরের লাউতলা বস্তিতে কয়েকটি গ্রেনেড উদ্ধার হয়েছে, সেখানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। দর্শক, সেখানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, লাউতলা বস্তিতে সেনাবাহিনীর অভিযানের সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেবা আমি মূলত এই মুহূর্তে রয়েছি মোহাম্মদপুরের লাউতলা বস্তি এলাকায়, অর্থাৎ সেই এলাকার ঠিক পাশেই সেনাবাহিনীর যে ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্পে এই মুহূর্তে আমি রয়েছি। আপনাদেরকে একটু জানাতে চাই যে বিশেষ করে লাউতলা বস্তির পাশে যে পরিত্যক্ত একটি খাল রয়েছে সেই খাল মূলত
পরিষ্কার করতে গিয়ে বেশ কয়েকটি গ্রেনেডের অস্তিত্ব পাওয়া যায় এবং সেই গ্রেনেডের অস্তিত্ব পাওয়ার পরে স্থানীয় প্রশাসনকে জানানো হয় এবং সেনাবাহিনী বিশেষ করে মোহাম্মদপুরের যে বসিলা ক্যাম্পটি রয়েছে সেই ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি চৌকস টিম তারা কিন্তু সেখানে গিয়ে 7টি গ্রেনেড উদ্ধার করেছে এবং সেনাবাহিনীর সদস্যরা যেটি ধারণা করছেন যে 5 আগস্টে যে অভ্যুত্থানে বিভিন্ন থানায় যে ধরনের মানুষের জনরোষ হয়েছে বা যে ধরনের বেশ কিছু অস্ত্র লুটপাটের ঘটনাও ঘটেছিল সেই ঘটনাই মূলত ধারণা করা হচ্ছে যে কিছু গ্রেনেড সাউন্ড গ্রেনেড সেগুলিকে সেখান থেকে যে কেউ নিয়ে এসে হয়তো এই খালে লুকিয়ে রেখেছিল এবং সেটির অস্তিত্ব সন্ধান পাওয়ার পর মূলত সেগুলো উদ্ধার করা হয়েছে এবং পুলিশ একই সঙ্গে সেনাবাহিনী যৌথভাবে এই গ্রেনেডগুলো উদ্ধার করে স্থানীয় থানা মোহাম্মদপুর থানায় নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি বিষয় স্পর্শকাতর বিষয় যে সেখানে গণমাধ্যম কর্মীদের যাওয়াটাও অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল কারণ এই ধরনের গ্রেনেড যে কোনো সময় বিস্ফোরণ ঘটার একটা ঝুঁকি থাকে একটা আশঙ্কা থাকে সেই আশঙ্কার জায়গা থেকে যেহেতু এই গ্রেনেডের কাছাকাছি হওয়াটা একটু ঝুঁকিপূর্ণ ছিল এবং সেনাবাহিনীও সেই জিনিসটি নিয়ন্ত্রণ করেছেন তো সব মিলিয়ে মূলত এই গ্রেনেড উদ্ধারের পর এটিকে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পরে সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। মহিব, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব। দুর্বল ব্যাংক এবং এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের কিছুদিন ধৈর্য ধরতে বলেছেন গভর্নর ডক্টর আহসান এইচ মানসুর। 22টি মন্ত্রণালয়ের আলাদা করে ক্ষুদ্র ঋণ বিতরণে লাইসেন্স দেওয়াকে অযৌক্তিক মন্তব্য করে জানান সমবায় সমিতির নিজের সক্ষমতা নেই, কিন্তু তারা লাইসেন্স দিয়ে সমাজে বড় আর্থিক প্রতারণা করছে। রাজধানীর শিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নিয়ে গভর্নর কথা বলেন ব্যাংক খাত নিয়ে। দুর্বল ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি। গভর্নর বলেন ক্ষুদ্র ঋণ বিতরণে আলাদা আইনে পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক, তবে সবার ঋণ দেবার লাইসেন্স আর্থিক অনিয়ম সৃষ্টি করছে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারক বলেন বড় আকারের ঋণ দিয়ে ব্যাংকগুলো হয়রান হয়ে গেছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন বিগত কয়েক বছরের মতো এবারও বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনের কাজ ঢাকায় হবে। প্রতিদিন গড়ে 4000-এর বেশি বাংলাদেশিকে সৌদি ভিসা দেয়া হচ্ছে বলে জানান তিনি। রাষ্ট্রদূত সৌদি আরব ফিরে গিয়ে বাংলাদেশের পক্ষে দূত হিসেবে কাজ করবেন বলে আশা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রিপোর্ট ইমরুল কায়েসের। বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। অংশ নেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। এবছর কূটনীতিতে অবদান রাখায় এবং বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স পুরস্কার দেয়া হয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুহাইলানকে। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান বাংলাদেশে সৌদি বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে কাজ করেছেন তিনি। গত 5 বছরে সৌদি আরবে 22 লাখের বেশি বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে। বর্তমানে গড়ে 4000-এর বেশি বাংলাদেশিকে সৌদি ভিসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে সৌদি বিনিয়োগ ভবিষ্যতে আরও বাড়বে। গত কয়েক বছরের মতো হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশনের কাজ ঢাকায় হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আশা করেন বাংলাদেশের উন্নয়নে সৌদি আরব আগের মতো সহায়তা অব্যাহত রাখবে। অতীতের মতো সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন অংশীদার হয়ে থাকবে। সৌদি আরবে থাকা 30 লাখের বেশি বাংলাদেশি দেশটির উন্নয়নে যেমন অবদান রাখছে, তেমনি বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে সৌদি আরবের বিনিয়োগ দুদেশের সম্পর্ক আরও জোরদার করবে। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে লক্ষ্য অর্জনে দুদেশ একত্রে কাজ করে যাবে বলেও প্রত্যাশা তৌহিদ হোসেনের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই সময় ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি নেন দুই নেতা। সোমবার ফোন আলাপের পর এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণ সহ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ আঞ্চলিক বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। এদিকে ফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য অভিনন্দন জানান নরেন্দ্র মোদী। এছাড়া জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার বিষয়টিও তুলে ধরেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রেলের রানিং স্টাফদের ধর্মঘটে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, আগে জানতে না পারায় যাত্রীদের ভোগান্তি, বিকল্প হিসেবে বাসের ব্যবস্থা। রেল কর্মচারীদের যৌক্তিক সব দাবি মানা হয়েছে, নতুন করে আরো বরাদ্দ দেয়া আপাতত সম্ভব নয়, জানালেন উপদেষ্টারা। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানে ইউএর সহায়তার আশ্বাস, গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ব্রাজিল, বিএনপির সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক। দুর্বল ও এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আশ্বাস গভর্নরের, সময় চাইলেন আরও কিছুদিন। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।